নমস্কার, শুভ সন্ধ্যা। মায়া টিভির সকল দর্শক বন্ধুকে স্বাগত। শীত তাহলে কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে। একেবারে শীতে নাজেহাল অবস্থা অনেকেরই। এই যে শীতকাল আমরা যেমন শীতকালে কষ্ট করি, যারা শুধু আনন্দ করি এমন মানুষই নয়, এমন অনেক মানুষ আছেন যারা এই শীতকালটা আসছে বলে ভয় পায়। তাদের হয়তো শীতের পোশাক ঠিকঠাক নেই, তারা প্রচণ্ড কষ্ট করছে। একবার স্টেশনগুলিতে ঘুরে দেখুন, অনেক এমন মানুষ দেখতে পাবেন যারা শীতে কুঁকড়ে থাকে। তাদের শরীরটা নিয়ে কোনোভাবে এই শীতের কয়েকটা দিন কাটিয়ে দেয়। কিন্তু আমরা আবার অনেকেই শীতকালে কিন্তু পিকনিক করতে ভীষণ পছন্দ করি বা ঘুরতে যেতে। কোনোভাবে দেখুন, আপনার সন্তানের অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার পরও আপনার মিসেজও কিন্তু আপনাকে তাড়া দেবে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য। আসলে এই শীতকালেই কেন আমরা ঘুরতে যাই, বা শীতকাল আসলেই কেন আমরা পিকনিক করি? একবার ভেবে দেখেছেন, বা এই প্রশ্নটা কি আপনাদের মনে কখনো এসেছে? আজ এই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য আছি আমি আপনাদের সঙ্গে অনামিকা, এবং আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য আয়ুর্বেদিক ডক্টর এস.কে. সেন। চলুন তার সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার। গুড ইভিনিং। স্যার, দেখা যায় যে শীতকাল মানে একটা ঘুরতে যাওয়ার প্রবণতা সকলের মধ্যে, বা শীতকাল আসতে মানে পিকনিক এবং বিভিন্ন জায়গায় মেলা দেখা যায়। এই যে শীতকালেই মানুষ কেন ঘুরতে যাচ্ছে, বা শীতকালে পিকনিকগুলো কেন করছে? একটা কারণ হচ্ছে যে বেড়াতে যাওয়াটা মানুষের মনের পরিবর্তনের জন্য। কারণ সারা বছর যে স্ট্রেসের ফলে একটা মানুষের মাথা হ্যাং হতে শুরু করে। আর শীতটা আসে আমাদের কিন্তু বছরের শেষে। তাই সারা বছর কাজ, চাকরি, বিজনেস এই সমস্ত কিছু করার পর প্রতিটা মানুষেরই প্রয়োজন হয়। এবং স্টুডেন্টগুলোও দেখুন, তাদের বছরের শেষেই কিন্তু এক্সামটা হয়। এক্সামের পরে সারা বছরের যে পড়াশোনার স্ট্রেস, চাপ, সেখান থেকে রিল্যাক্স হবার জন্য মানুষটাকে বেড়াতে যাওয়া দরকার। আপনার মোবাইল হ্যাং হয়ে যাওয়ার পর তাকে কিন্তু সুইচ অফ করতে হয় হয়তো। তাহলে একটা মেশিন হ্যাং হয়ে গেলে তাকে যখন সুইচ অফ করতে হচ্ছে, একটা মানুষের মাথা, এটাও কিন্তু এখান থেকেই মোবাইল তৈরি হয়েছিল, এখান থেকে ল্যাপটপ, এখান থেকেই কম্পিউটার। তাহলে মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায়, সেটাও কিন্তু একটু রিল্যাক্সেশনের দরকার হয়। আর সেই কারণেই শীতটা বছরের শেষে আসে বলেই সমস্ত কাজ সারা বছর কাটিয়ে তারপর মানুষগুলি বছরের শেষে বেড়াতে যায়। বেড়াতে যাওয়া বড় কথা নয়, পরিবেশটা একটু পরিবর্তনের দরকার আছে, এটা প্রতিটা মানুষের, এটা কিন্তু বড় জরুরি। সেটা আপনি কাশ্মীর কেন, কন্যাকুমারী কেন, বা গোয়া, আরও অন্যান্য বড় বড় জায়গা, সেখানে প্রচুর রাশ এই শীতের সময় না। আপনাকে যদি হ্যাং ওভার থেকে কাটাতে হয় রিল্যাক্সেশনের জন্য, আপনি বাড়ি থেকে একটু কোথাও দূরে গিয়ে ছোট্ট চড়ুইভাতি করে আসুন নিজের ফ্যামিলিকে নিয়ে, কাছের কোনো নদীর পাড়ে, দেখবেন তাতেও আপনার মনটা ভালো লাগছে, একটু রিল্যাক্সেশন, ব্রেনটা একটু হালকা লাগছে। এর জন্য দরকার আছে পরিবর্তনের জন্য, মানুষের মানসিক চাপ কাটানো এবং মনের পরিবর্তনের জন্য এই চড়ুইভাতি বলুন, পিকনিক বলুন, বা বেড়াতে যাওয়া, এগুলোর প্রয়োজন আছে। একদমই তাই। আর শীতকাল মানে আমরা চড়ুইভাতি করতে পছন্দ করি। আপনি যেটা বললেন যে নদীর ধার, সেই প্রকৃতির মাঝে নিজেকে যেন প্রকৃতির মধ্যেই বিলিয়ে দেওয়ার একটা ব্যাপার। আর সেই শীতকালে যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমাদের মনটাও যেন অনেকটা ভালো হয়ে যায়। কারণ সারা বছর ধরে বিভিন্ন কাজকর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে নিজেকে এতটাই ব্যস্ত রাখি আমরা, কারণ ওই যে সময়ের সঙ্গে আমাদের সকলকেই পাল্লা দিয়ে চলতে হয়। আর এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতে কোথাও যেন আমরা এক যান্ত্রিক সভ্যতার সঙ্গে নিজেকেও যন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলি। আর নিজেকে যন্ত্র থেকে আবার মানুষে পরিণত করার জন্যই শীতকালে কোনো একটা জায়গায় ভ্রমণে যাওয়া, পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, আবার কখনো নিজে একা, বা কখনো কখনো চড়ুইভাতি করা।
সত্যিই খুব সুন্দরভাবে স্যার আমাদের উত্তর দিলেন। তো আমরা যেহেতু এই সময়টাই দর্শক বন্ধুদের সঙ্গে কথোপকথনের জন্য, তাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য চলে আসি, তাই এক দর্শক বন্ধুকে আমাদের মাঝে পেয়ে গেছি। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ইরাজ থেকে বলছি। বলুন। একটু ডক্টর সেনের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, বলুন, স্যার আমাদের সঙ্গেই আছেন। বলুন। হ্যালো হ্যালো, আমি ইরাজ থেকে বলছি। বলুন। আমার মেয়ের 24 বছর বয়স। হ্যালো। 24 থেকে 25 করতে পারবো না, পরের লাইনটা বলুন। আমার মেয়ের 26 বছর বয়স। 26? 2 বছর বেড়ে গেল? হ্যাঁ। আচ্ছা। আর 4 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু না, মেয়ের এখন পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না। একবার হচ্ছে, তা পরের মাসে পিছিয়ে যাচ্ছে। 1-1.5 মাস, প্রায় 30 দিনের মাথায় হচ্ছে না, 40-45 দিনের মাথায় হচ্ছে। আবার ইয়েও আছে, ওভারিতে সিস্টও আছে। তো ভালো গাইনোলজিস্ট দেখান, তাহলেই তো হবে। আপনার বাঁকুড়া ইন্দাসে যে গাইনোলজিস্ট আছে, সেখানে গাইনোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। বুঝেছেন? আচ্ছা। এটা গাইনো ডিপার্টমেন্টের ব্যাপার। আপনার মেয়েকে যে গাইনোলজিস্ট দেখতো আগে, বাচ্চা হওয়ার আগে, তার সঙ্গেই যোগাযোগ করুন, সুবিধা হবে। আমাদের মধ্যে আরো এক দর্শক বন্ধু আছেন। হ্যালো হ্যালো, আমি দুর্গাপুর থেকে গার্গী সাম বলছি। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আমি নমস্কার। 2 তারিখে, ডিসেম্বর মাসের 2 তারিখে গিয়েছিলাম। আমি 1 মাসের ওষুধ এনেছি। ওই একটা ওষুধ 15 দিনের পাইনি, বাদ বাকি সব পেয়েছি। সেটা হচ্ছে সিস্টোলিপ নিউট্রা। ওই ওষুধটা পরিবার থেকে 15 দিন অন্য কোনো ওষুধ খাওয়া যাবে? নিশ্চয়ই খাওয়া যাবে। আপনি অনলাইনেও পেয়ে যাবেন, গুগলে টাইপ করুন সিস্টোলিপ, দেখবেন ওখানে দেখাচ্ছে। ওটা একটা আসবে না, হাজারের ওষুধ না নিলে এখন ওটা এমনিতে আসবে না। আপনি গুগলে টাইপ করতে বলেছি, আপনাকে কোরিয়ারে অর্ডার দিতে বলিনি। আপনার মোবাইলে গিয়ে গুগলসের নামটা লিখুন, দেখবেন ওখানেই দেখাচ্ছে। ওখান থেকেই আপনার বাড়িতে সরাসরি অর্ডার করে দিন, শুধু একটাই যাবে। ঠিক আছে, নমস্কার স্যার। আরো কেউ আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কি, পেচ্ছাপের সমস্যার জন্য ফোন করছিলাম। মানে পেচ্ছাপ করতে গেলে অনেক সময় লাগছে, অল্প অল্প করে বারবার যেতে হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করুন। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করুন। আল্ট্রাসোনোগ্রাফি করেছি ডাক্তারবাবু। হ্যাঁ, করে নিয়ে যোগাযোগ করুন চেম্বারে। প্রোস্টেটটা বেড়েছে। একটা কথা জিজ্ঞেস করছি, এর জন্য কি ইউরোলজিস্ট ডাক্তার দেখালে হয় না নেফ্রোলজিস্ট দেখানো যায়? ইউরোলজিস্ট। প্রোস্টেটের প্রবলেম, আপনার প্রোস্টেটটা বেড়েছে। প্রোস্টেটের সমস্যা? হ্যাঁ। কেন, আপনি ইউএসজি করেছেন, ওখানে দেখাচ্ছে না? ওটা বড় বড় করে লেখা আছে প্রোস্টেট এনলার্জ বা প্রোস্টেটোমেগালি। প্রোস্টেটের জন্য ডক্টরের কাছে যান, তাহলেই হবে। নেফ্রোলজিস্ট? হ্যাঁ। ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, ওরা সবটাই এই প্রবলেমটা দেখে। তবে আপনাকে ওখানে একটুখানি দেখার পর আবার অপারেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে, জবাইখানায়। ও দেখার পরেই বলবো অপারেশনটা করুন। আপনি রেডি হন, আপনাকে জবাই হবে, অপারেশন বলবেই আপনাকে। হ্যাঁ, নেক্সট। আরো কেউ আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো। না, উনি ফোন নিয়ে টিভির ভেতরে ঢুকে বসে আছেন। ঠান্ডা, বড্ড ঠান্ডা বাইরে। ঢুকে পড়ুন টিভির ভেতরে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, সুরজিৎ প্রামাণিক বলছি দাসপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। বলুন। বলছি আমার যা খাচ্ছে অ্যালার্জি হয়ে যাচ্ছে। অ্যালার্জির ওষুধ খান। অ্যালার্জি টেস্ট করুন, আগে অ্যালার্জি টেস্ট করুন, আইজি অ্যালার্জি, তারপর অ্যালার্জি প্রোফাইল করান। এই দুটো টেস্ট করলে তবে আপনি এখান থেকে মুক্তি হন। অ্যাকচুয়ালি কোন কোন খাবারে অ্যালার্জি আছে সেটা যদি আপনি নিজে না জানতে পারেন, আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে রেহাই পাবেন না। অ্যালার্জি ওষুধ তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, গিয়ে বললেই আপনাকে দিয়ে দেবে, কিন্তু যেদিন খাবেন সেদিনের জন্য। কিসে অ্যালার্জি আছে জানতে হবে তো। আচ্ছা, আর স্যার নখকুনি হচ্ছে, ওইটা দিকে কি নখকুনি হচ্ছে? হ্যাঁ, ওগুলো অ্যালার্জি, হাই অ্যালার্জি। মানে নখের পাশগুলো পচে যাবে, একদম পুঁজ তৈরি হয়ে যাবে, ব্যথা হবে।
ওর জন্য নারকেল তেল আর গন্ধক গরম করে নিয়ে লাগান নখকুনিটায় রাত্রিবেলা শোবার আগে, আর বাকি অ্যালার্জি টেস্ট করে নিয়ে যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, প্রোফাইলটাও লাগবে। হ্যাঁ ঠিক আছে। ওকে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ডক্টর সোনির সাথে কথা বলতেছি। বলছি, বলুন। হ্যাঁ, আমার মুখে বেশ কয়েকদিন ধরে দেখছি ব্রণ হচ্ছে, 2-3 বছর ধরে। আমার কিছু দাগ হয়ে যাচ্ছে না, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি, এখন হোমিওপ্যাথি খাওয়া যাচ্ছে না। ঠিক আছে, হোমিওপ্যাথির পরে আয়ুর্বেদ খাবে, সেরে যাবে। চেম্বারে চলে এসো। দাগগুলো বেশি হচ্ছে, কালো কালো দাগ পড়ে। দাগ হবে, ব্রণ যেমন হয় সবগুলি হবে। একবার দুবার বাড়ছে, একবার দুবার কমে যাচ্ছে। পেটের প্রবলেম, লিভার, এলএফটি করে নিয়ে তারপর আসবে। পটি ক্লিয়ার না হওয়া, জল বেশি করে না খাওয়া, যাদের এই অভ্যাসগুলো থাকে তাদেরই ব্রণ হয়, সবার ব্রণ হবে না। আর যারা বাইরের খাবার, তেল খাবার বেশি খায় তাদেরই হয় ব্রণগুলো। তাই লিভারের ওই টেস্টটা করে নিয়ে, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, ওটা করে নিয়ে চেম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, যদি সারাতে হয় তাহলে চেম্বারে যোগাযোগ করুন, নাহলে যেটা মাঝে থাক। আরো এক দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলুন। আমার সুগার ফাস্টিং হচ্ছে 214, আর বিপি হচ্ছে 265। কি করব? যা করতেন তাই করবেন, আপনি বাড়িতে যা করতেন সেটাই করবেন। না, আপনি একটু বইয়েটা বলে দিন না, 4টা খাওয়া কি করলে কি হবে একটু। যার ফাস্টিং 264 হয়, না 214, 200-র ওপরে যার ফাস্টিং, সে যে এক ধরনের পেটুক মানুষ, এটা তো বলা আর উপেক্ষা রাখে না। তা বাড়ির এত আপনার সারা যত রিলেটিভ আছে, এত ডাক্তার, সবাই মিলে আপনার ওই পেটুক পোনাটা সারাতে পারেনি। আমি কোথা থেকে সারাবো বলুন তো? এই একদিনে একটুখানি ফোনে সম্ভব? আগে আপনার মুখটাকে বন্ধ করতে হবে, লাগাম দিতে হবে জিভে, তবে আপনি সারাতে পারবেন। না তাও একটু বলুন না শুনি। আমার কি ক্যালোরি এত সস্তা হয়েছে যে আপনি বললেই, আমাকে বলে দিলেই আপনি সেরে যাবেন? ঠিক হবে না। আগে মুখটাকে লাগাম দিন, তাহলেই হবে। কারণ আপনি ওষুধ খাচ্ছেন, আর যে ডাক্তারের কাছে যাচ্ছেন সে আপনাকে একদম পাখি পড়ানোর মতো বুঝিয়ে দিয়েছে কি খাবেন আর কি খাবেন, তাই তো? একটা +2 আর ট্যাঙ্গোনা 20। হ্যাঁ ব্যাস, ওই তো চলবে। একদম শ্মশান ঘাট কন্ট্যাক্ট। যতদিন না একদম খাটিয়ে যাচ্ছে ততদিন এই ওষুধ বন্ধ করা যায় না, যাবে না। আবার ভালো দিন দেখে যদি ইচ্ছা হয়, আপনারও যদি মনে ইচ্ছা থাকে রসগোল্লা খাবার, নলেন গুড়ের রসগোল্লা, তাহলে আবার ইনসুলিনটাও ধরিয়ে দেবে আপনাকে। ঠিক, তাই নতুন নতুন জিনিস, স্ট্যাটাসফুল ডিজিজ চলুক। যেদিন মনে হবে যে হ্যাঁ এটাকে নির্মূল করার দরকার আছে, সেদিন চেম্বারে আসবেন। আর যদি মনে হয় যে না, এটা প্রতিবেশী আত্মীয় স্বজনদের বলতে বেশ ভালো লাগছে, আমার সুগার এবার একটু 250 হয়ে গেল 224 থেকে, তাহলে থাক। ঠিক, যেদিন ইচ্ছা হবে নির্মূল করতে, আপনি যোগাযোগ করবেন। আপনাকে বোঝানো যাবে না, বুঝিয়ে হবে না, ও চেম্বারে দরকার। আরো কেউ আছেন আমাদের সঙ্গে। হ্যালো, 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 হ্যাঁ বলুন। হ্যালো, মারামারি করছো ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আপনার হ্যালোটা ভীষণ সুন্দর, আরো দুবার বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ, আরেকবার হ্যালো, চেঞ্জ করে দাও। ভালো লেগেছে, ধন্যবাদ আপনার হ্যালো বলার জন্য। নেক্সট। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যালো, 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 নেই। যারাই আমাদের ফোন করছেন তাদেরকেই বলবো, আপনারা টিভির সাউন্ডটাকে মিউট করে তারপর আমাদের কল করুন। আরো কেউ আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
যারা আমাদের ফোন করছেন তারা টিভি সাউন্ডটাকে মিউট করে তারপর ফোন করবেন। শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, তাই এখন আপনারাও যারা টিভি দেখছেন, টিভির সামনে বসে আছেন, তারা একটু চা খেয়ে নিন, একটু চায়ের ব্রেক হয়ে যাক। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। গেলে গো, ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই, আপনারা যাদের সেট টপ বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। ফিরে এলাম ব্রেকের পর। আবারও আপনাদের সঙ্গে হবে অনেক আমাদের সরাসরি কথা এবং আলোচনা। ছিলাম শীতকাল নিয়ে। শীতকাল মানেই কিন্তু আমরা ভ্রমণ প্রিয় মানুষ যারা আছি সকলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি। আচ্ছা, আপনাকে প্রশ্ন করেছিলাম যে শীতকালেই কেন যায়, এটা তো গেলে একটা দিক, কিন্তু কোথাও কি বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে শীতকালেই ঘুরতে যাওয়ার পেছনে? সারাদিন ব্যাপী যে জড়িভাতি বা বেড়ানো, সেটা যদি অন্য কোনো ঋতুতে আমরা যাই, রৌদ্রের যে আলট্রা ভায়োলেট সেটা আমরা নিতে পারি না। যদি মনে পড়ছে এখন শীতের পরে গ্রীষ্মটাই মনে পড়ছে। গ্রীষ্মকালের যে আলট্রা ভায়োলেট যে পরিমাণ থাকে সূর্যরশ্মির মধ্যে, রৌদ্রের মধ্যে, সেটা মানুষের ত্বকের ক্ষেত্রে এবং চোখের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক, স্কিনের ক্ষেত্রে। তাই শীতকালে যে রোদ্দুরটা থাকে, এই শীতকালীন রোদ্দুরের মধ্যে আলট্রা ভায়োলেটের পরিমাণ ভেরি মিনিমাম, খুব কম, যেটা মানুষ সহ্য করতে পারে। যার জন্য শীতকালে মানুষ একটু বেড়াতে যাবার সুযোগটা খোঁজে, এবং অনেক অনেক জায়গা আছে সূর্যের আলো খুব ক্ষীণ হয়ে আসে, কেন? কুয়াশায় ধোঁয়াশায় ঢাকা থাকে। তাতে মানুষের বেড়ানো এবং উপভোগ করা প্রকৃতিকে, সেটা আরও বেশি সুবিধা হয়। তো মেন ফ্যাক্টর হচ্ছে এই আলট্রাভায়োলেট, দুপুর 12টার পর থেকে যে মারাত্মক দাবদাহ, এটা মানুষ নিতে পারবে না অন্যান্য ঋতুতে গেলে। তাই শীতকালকেই বেছে নেওয়া হয় বেড়াতে যাওয়া, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া বা চড়ুইভাতিতে। আবার অনেক সময় দেখা যায় শীতকালে প্রকৃতি যেন আরো তার সৌন্দর্য তুলে ধরে আমাদের কাছে। কারণ শীতকালীনটাই হচ্ছে, যেমন বছরের শেষে আমরা নতুন বছরের অপেক্ষায় আছি, তো এখন আবার একটা নতুন বছর। এই সময় দেখবে নতুন অনেক পাখি ভারতের বাইরে থেকেও আমাদের দেশে আসে, অনেক পরিযায়ী পাখি দেখা যায়। হ্যাঁ, তারপরে প্রচুর ফুল এই শীতকালেই দেখবে বাগান ভরে এসেছে একদম। মানে প্রকৃতিও নিজেকে ঢেলে সাজাবার সময় একটা, যেটা সারা বছরে পাওয়া যায় না। তো এই সময়টায় তো মানুষ তো প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায়, তাই তো সে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে। তা সেই সময়টায় গাছে নতুন পাতা, নতুন ফুল, এই শীতকালীন বেশ কিছু দেখবেন মারাত্মক ধরনের বাগানে সাজাবার ফুল আসে। সে গাঁদা ফুল হোক বা ডালিয়া ফুল হোক বা চন্দ্রমল্লিকা, এরকম অনেক ফুল আছে যেগুলো শীতকালেই একমাত্র দেখা যেতে পারে। তাহলে প্রকৃতি যখন নিজেকে দেখাবার জন্য সেও সেজেগুজে বসে থাকে যে এসো আমায় দেখো, তাহলে মানুষ তো সেই সময়ই যাবে। এর থেকে বড় আর পাওয়া আছে নাকি? এই শীতকালে যে মনোরম পরিবেশ, যার যেদিকেই তাকাবেন সেদিকে একটা সবুজ সবুজ ভাব, রঙিন ফুল, পাখিদের কুজন, এটা অন্যান্য ঋতুতে পাওয়া যায় না। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে শীতকাল মানেই বাতাসে নলেন গুণের একটা আভাস পাওয়া যায়। সেটা তো যেখানে তৈরি হচ্ছে অবশ্যই, মানে ওর গন্ধ, গ্রামের দিকে আপনি একটু বেড়াতে যান না, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, যেখানে যেখানে নলিন গুড় বানাচ্ছে, মানে সে আপনার আসতে ইচ্ছা করবে না। এক অদ্ভুত মাতোয়ারা গন্ধ আপনাকে মাতিয়ে দেবে, আপনাকে বশ করে নেবে, আপনাকে দাঁড় করিয়ে দেবে ওখানে, যে হ্যাঁ খানিক্ষণ ওয়েট করে যাও। তো এই ব্যাপারগুলো, এগুলো তো শীতকালেই হয়। একদমই তাই। কেউ আছে বলে? হ্যাঁ, আমরা আবার ফিরবো আমাদের হ্যালো স্যার, সরাসরি বলুন। হ্যাঁ বলুন।
বলছি যে আমি যে আপনার হেয়ার ফলের জন্য গেছিলাম আপনার ওখানে, তো তেলটা কি 7 অয়েলটা কি? আবার একবার করো, কেটে গেছে। হ্যালো, কেটে যাচ্ছে, ট্রাই করো আরেকবার। একদমই তাই। আর হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার সেনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলুন। বলছেন? বলবো। আচ্ছা, আমি ডাক্তারবাবুকে বলছি। বলুন। হ্যাঁ, আমি গত 2রা অক্টোবর আমি গেলাম আপনার চেম্বারে গেলাম, আমি ওষুধ নিয়ে এসেছিলাম। তারপর থেকে আবার আমি ওই 1 মাসের ওষুধ নিয়ে আসি, প্রায় 16,000-এর উপরে। তা আমার হাঁটুর প্রচন্ড ব্যথা ছিল, ব্যথাটা অনেকটা কমেছে। তা হাঁটুর পেছনটা দারুণ ফুলে আছে, পায়ের পাতাগুলো ফুলে আছে। হ্যাঁ, এ সম্বন্ধে আপনার একটু চেম্বারে দেখা করবেন প্রেসক্রিপশনটা নিয়ে। হ্যাঁ, চেম্বারে দেখা করবেন, এখানে শুনে আপনার কিছু হবে না। সব যদি শুনে সেরে যেত তাহলে চেম্বারটা খুলে রেখেছি কেন? চেম্বারে আসবেন প্রেসক্রিপশনটা নিয়ে। আমাদের সঙ্গে আরো কেউ আছেন এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। বলছেন ডক্টর এসকেছেন লাইভ অনুষ্ঠান হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি আমি হ্যালো, হ্যাঁ বলুন। বলছি টিভি সাউন্ডটা মিউট করুন। বলছি আমি এর আগে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। আমি ওই লিউকোরিয়া ওই সাদা চাপের সমস্যা নিয়ে ভুগছিলাম বলে উনি যে ঘরোয়া টোটকা বলেছিলেন সেটা আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু সে অর্থে এখনো সেরকম ভাবে কমেনি। তা আমি ওই যেটা প্যাপসিমার টেস্ট বলে ওই টেস্টটা করেছি এবং আলট্রাসোনোগ্রাফি টিভিএসও করিয়েছি। সেই রিপোর্টগুলো আমি আপনার কাছে কোথায় গেলে সরাসরি দেখাতে পারবো সেইভাবে দমদমে কি? নিচের নাম্বারে কল করে নিন। হ্যাঁ, নিচে যে 2টো নাম্বার দেওয়া আছে পাশাপাশি, ওই নাম্বারে কল করে নিন, ওনারা আপনাকে হেল্প করবে। আচ্ছা, কোন চেম্বারে আসলে আপনার সুবিধা হবে ওনারা আপনাকে গাইড করবে। আচ্ছা, যারা আপনারা ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন বা ভাবছেন কোথায় নিচের নাম্বারে কল করুন, সুবিধা হবে তাদেরকে ওগুলো এখানে ফোন করে জিজ্ঞেস করার কিছু নেই। আপনি আসতে চাইছেন ওখানে কল করুন। আপনার টিভির দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলুন। বলুন, কিন্তু আপনি টিভির সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার সুগারের প্রবলেম দেখা দিয়েছে। সুগার, হাই প্রেশার প্রচন্ড দেখা দিয়েছে। এবার আপনাকে শুনেছি কোন জায়গায় গেলে দেখাবো? আমার বাড়ি রানাঘাটে। ওই নিচে যে 2টি নাম্বার আছে ওই নাম্বারে একবার কল করে নিন। উনি আপনার বাড়ির কাছে যে চেম্বার আছে সেই চেম্বারের অ্যাড্রেস আপনাকে পাঠিয়ে দেবে। এবার সুগার যদি আপনি যদি একটু কিছু বলে দেন। না ওই বলে দিয়ে আপনি কি ভাবছেন যে এক্ষুনি সারিয়ে ফেলবেন? এত বছর ওষুধ খেয়ে হয়নি। রুটিন করে দেওয়ার ব্যাপার আছে, রুটিনটা মানতে হবে আপনাকে। রুটিন লিখে দিতে হবে, মেডিসিন লিখে দিতে হবে, তবে না সারবে। লোকে সারা জীবন শ্মশান ঘাট অব্দিও সারাতে পারে না আর ওষুধ ছাড়তে পারে না। সেই রকম একটা অসুখকে রুটিনটা মানার ব্যাপার আছে। এই ব্যাপারটা যদি রুলস না মানেন, শুধু ওষুধ খেয়েই যে আপনার সেরে যাবে না, এটা কখনো মাথায় নেবেন না। ওষুধ আপনারাও খাচ্ছেন, সবাই যত সুগারের রুগী আছে টিভির পর্দার সামনে সবাই ওষুধ খান, তবু সারাতে পারেন না কেন? রুটিনটা মানেন না। এই রুটিনটা ঠিকঠাক লিখে নিতে হবে এবং মানতে হবে যদি সারাতে হয়। নাহলে আপনার ওই শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, আবার জয়নগরের মোয়াটা, আবার দশমীতে বেশি একটু মাখা সন্দেশ দিয়ে খাওয়া দাওয়া, এগুলো করলে হবে না। জিভটাকে লাগাম দিতে হবে। যদি সারাতে হয় তাহলে সরাসরি একবার যোগাযোগ করতে হবে। আপনি অনেক টাকা খরচা করেছেন, প্রতি মাসে গিয়ে ওই ডাক্তারকে পয়সা দিয়ে আসেন, বেকার। কেন? রোগটাকে রেখে দেওয়ার জন্য। সারাবার কোনো ফর্মুলা বলেনি কিন্তু সে। প্রতিদিন ওষুধ খাও, সারা মাস ওষুধ খাও, সারা বছর ওষুধ খাও, সারা জিন্দেগি ভোর ওষুধ খাও। তাহলে সেই দামে একটা অসুখকে সারাতে যাবেন, আপনার কি মনে হয় যে একটুখানি আলাপ আলোচনা করে নিলে, গল্প শুনলেই আপনি সেরে যাবেন? জিনিসটা এত সোজা নয়। একদিন কষ্ট করে চেম্বারে আসতে হবে। নাহলে আপনি যেখানে ওষুধ খাচ্ছেন সেখানে খান, কোনো অসুবিধে নেই। এই বাড়ছে আবার কমছে, আবার কমছে আবার বাড়ছে, এরকমই শুনতে থাকবেন। কোনোদিন সেরে গেছে আর নেই সুগার, এটা কোনোদিন শুনবেন না এই জীবনে, ওই সিস্টেমে থাকতে থাকতে। আরো কেউ আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন।
বলুন। হ্যাঁ বলছি, দেখো আমার চোখের গ্লুকোমা আছে, তো ছানিও পড়েছে বলছে, তো এটা কি কোনো ড্রপ দিয়ে সারবে? না, শুধু ড্রপে সারতে যাবে কেন, তার সঙ্গে খাবার ওষুধও লাগবে। আপনার ইয়ের থেকে তার সঙ্গে খাবার ওষুধও লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমি যদি অনলাইন থেকে নিই তাহলে কি আপনি যদি প্রেসক্রিপশন করে দেন তাহলে কি পাবো? ভিডিও কল। আচ্ছা, ভিডিও কল অথবা অডিও কল, ওই তার জন্য নিচের নাম্বারে কল করতে হবে। মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন আমাদের ভিডিও কল বা অডিও কলে রোগী দেখা হয়। আচ্ছা, তা আপনি ওই মঙ্গলবার শনিবারের আগে ওই হেল্পলাইন নাম্বারে কল করে যদি জানাতে পারেন, ওনারাই ব্যবস্থা করে দেবে কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে, এভরিথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিপোর্টগুলো পাঠাবেন, কিন্তু রিপোর্টটা দরকার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো 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 হ্যালো, না ভাইব্রেশন আছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি যে আমার হাঁটুর ব্যথা আর প্রায় 5 হ্যাঁ হাঁটুর ব্যথা, এবার এখন ইদানিং আমার গোড়ালির ব্যথাটা হচ্ছে, তো আমি কলকাতার জেবি রয়ে দেখাচ্ছি, ওখানকার ওষুধ প্রায় 2 বছর ধরে আমি খেয়েই যাচ্ছি, তো মানে কমছে, যখন ওষুধ খাচ্ছি তখন কমছে, ওষুধ বন্ধ থাকছে তখন আমার ব্যথাটা বাড়ছে। এখন আমি ইদানিং এই 10-15 দিন হলো ওষুধ নিয়ে এসেছি, তো ওষুধটা খেয়ে মানে কোনো কম লাগছে না। তাহলে আপনার অনুষ্ঠান দেখতে আমার চেম্বারে ভালো চলে লাগে। আসবেন, এক্সরে প্লেটটাকে নিয়ে চেম্বারে চলে আসবেন। আর এখন যে গোড়ালির ব্যথাটা, সেটার জন্য কি করব? ওর জন্য যা ওষুধ দিয়েছে ওইগুলি এখন খান। আপনি থোড়ি আমার কাছে দেখান, সে দায়িত্ব তো আমার নয়, যে সে দায়িত্ব যে ডাক্তার আপনাকে দেখছে এখনই আপনাকে কি করে ঠিক করবে। থাইরয়েড আছে, থাইরয়েডের কি ওটা হবে, কিওর হবে? আপনার জেবি রায় ডক্টররা কি বলেছে? জেবি রায় ডাক্তাররা বলেছে যে আপনার হাঁটু ক্ষয় হয়ে গেছে, তার জন্য। থাইরয়েডের জন্য কি বলেছে? থাইরয়েডের অ্যালোপ্যাথি খাচ্ছেন তাই তো? না, থাইরয়েডের অ্যালোপ্যাথি খাচ্ছি। তাহলে হাফ আয়ুর্বেদ হাফ অ্যালোপ্যাথি এই সমস্ত করে রোগ সারবে? কেন থাইরয়েডের ওষুধ আয়ুর্বেদে হয় না? আপনাকে জেবি রায় কলেজ থেকে দেয়নি? না দেয়নি। আপনি বলেননি তাই? হ্যাঁ বলেছি, সব রকম বলেছি, আমার ইউরিক অ্যাসিড, থাইরয়েড, কোলেস্টেরল সব রকমের ওষুধ দিয়েছে, কিন্তু থাইরয়েডটা দেয়নি। ঠিক আছে, রিপোর্টগুলো নিয়ে একদিন চেম্বারে চলে আসুন। সমস্ত রিপোর্টগুলো নিয়ে আর এক্সরে প্লেট নিয়ে চেম্বারে দেখা হবে। নিচের নাম্বারে কল করে নেবেন যেদিন আসতে চাইবেন। দর্শক বন্ধুরা আমাদের মধ্যে আছেন, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিই কবে ডাক্তারবাবুকে আপনারা কবে কোথায় পাচ্ছেন। আপনারা রবি, সোম, বুধ এবং শুক্রবার পাচ্ছেন দমদমে, তাছাড়া শনি এবং মঙ্গলবার পাচ্ছেন বারাসাত মধ্যমগ্রাম শিশিরকুঞ্জতে স্টার মলের ঠিক বিপরীতে। আর যাদের মনে প্রশ্ন আপনারা কবে কোথায় পাবেন এবং কিভাবে গেলে, কোথা থেকে গেলে আপনাদের সুবিধে, তাদের জন্য বলবো টিভিতে দেওয়া যে দুটি নাম্বার রয়েছে স্ক্রিনে, সেই নাম্বার দুটিতে আপনারা কল করে জেনে নিতে পারেন। দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। এখন নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আবার বিরতির পর। গিলয় অ্যালোভেরা অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের দুধ। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা, ভালো থেকো মা। पूरे दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही
खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। ফিরে এলাম আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এই যে শীতকাল নিয়ে আমরা আলোচনায় ছিলাম, শীতকাল মানে যেমন আমরা ঘুরতে যাব বাইরে, আমাদের মনটাকে আরো সুন্দর করে তোলার জন্য, আমাদের মনটাকে ভালো করার জন্য, ঠিক তেমনই আপনি কিন্তু ঘুরতে যেতে পারবেন না যদি আপনার শরীর আপনার সঙ্গ না দেয়। তাই এই শীতকালে বিশেষ করে কিন্তু আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হয়। আর স্যার, শীতকাল মানে কিন্তু বিভিন্ন ব্যথা সংক্রান্ত যাদের সমস্যা, এই ব্যথা কিন্তু দিন দিন বাড়তে থাকে। তো শীতকালে এই ব্যথা থেকে বাঁচবার উপায়গুলি কি কি? স্নান করার আগে একটু রোদ্দুর লাগানো গায়ে, বিশেষ করে সকাল 9টার আগে অবধি যে রোদ্দুরটা, সেই রোদ্দুরটা ভীষণভাবে প্রয়োজন প্রতিটা মানুষের জন্য। শরীরে যদি ভিটামিন D3 তৈরি না হয় তাহলে কিন্তু সে ব্যথা থেকে মুক্তি পাবে না। আর সহজে ব্যথা থেকে মুক্তি পাবার উপায়, রোদ্দুরে রাখা গরম জলে স্নান করা আরো উপকারী বেশি। এবং বাড়িতে রসুন তেল তৈরি করে রাখুন। স্নান করতে যাবার আগে যে জয়েন্টগুলোয় পেন হচ্ছে সেখানে ওই তেল গরম করে মেখে নিয়ে স্নানে যান, তাহলে এগুলো ন্যাচারালভাবে অনেকটা ব্যথা কম থাকবে। আমি বলছি না সেরে যাবে, এইসব রসুন তেল করে ব্যথা সেরে যায় না, কম থাকে, ফিলিংটা কম হয়, ব্যথা যন্ত্রণাটা কম ফিল করবেন। কিন্তু সারাতে গেলে আপনার যদি আর্থারাইটিস হয়ে গিয়ে থাকে, স্পন্ডেলাইটিস হয়ে গিয়ে থাকে, তাহলে তো সারাদিন রোদ্দুরে বসে থাকলে আপনার সেরে যাবে না, তার জন্য চিকিৎসাটাও করাতে হবে। কিন্তু এই রোদ্দুর লাগানোটাও বিশেষভাবে প্রয়োজন আছে, বিকজ রোদ্দুরের মধ্যে ভিটামিন D ভীষণ পরিমাণে পাওয়া যায়। ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো ভীষণভাবে প্রয়োজন আছে এবং হাই প্রোটিন জাতীয় ফুডগুলোকে অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন যন্ত্রণা থেকে অনেক বেশি উপকার পাচ্ছেন। আর আর্থারাইটিসের জন্য সঠিক ডক্টরের কাছে দেখান। ওই ক্যালসিয়াম খান, ব্যায়াম করুন, ক্যালসিয়াম খান, রামদেব বাবা হয়ে যান, এই ডাক্তারগুলোর কাছে প্লিজ যাবেন না। ঠিক প্রথম প্রচুর হাই পেন কিলার খাইয়ে দিল 7 দিনের জন্য, তারপর বলে ক্যালসিয়াম যতদিন বাঁচবেন খেয়ে যান আর ব্যায়াম করে যান। আরে মানুষটার তো নড়াচড়ার ক্ষমতা নেই, সে ব্যায়ামটা করবে কিভাবে, তাই না? তো এই জিনিসগুলো তো বোঝার আছে। তা আপনি যদি এইগুলো পাত্তা না দিয়ে ওই ক্যালসিয়াম নিয়ে পড়ে থাকেন আর ব্যায়াম করার চেষ্টা করেন, আপনার আরো হাড়ের ক্ষয় বেড়ে যাবে। তাই ঠিকঠাক ডক্টরের কাছে যান। দেখুন এগুলো সারানো যায়, এখন সারছেও ভালোই থাকে লোকেরা। ওই কথায় নি রিপ্লেসমেন্ট, হাঁটু পাল্টে ফেলুন, অপারেশন করে ফেলুন, এগুলো জাস্ট কান পেকে গেছে শুনে আর ভালো লাগে না। তাই আপনারা নিজেরাও বোঝেন নিজেদের ভালোটা, ঠিকঠাক জায়গায় ট্রিটমেন্ট করুন। ডাক্তার অনেক আছে, বাজারে বেরোলে এখন হাজার লক্ষ ডাক্তার, টিভির চ্যানেল খুললেও এখন প্রচুর ডাক্তার আসতে যাচ্ছে। বাট আপনি সবার অনুষ্ঠানই তো দেখছেন, বিচার আপনি করবেন। বইমেলায় গিয়ে যা বই আছে সবই কি কিনে ফেলেন? দুটো পাতা উল্টে একটু 2-4 লাইন পড়ে তারপর তো বইটা কেনেন না। তাহলে এখানেও টিভির পর্দায় যে সমস্ত ডাক্তারদের দেখা যাচ্ছে, আপনি তাদের সবার অনুষ্ঠানগুলোই দেখুন না। অনুষ্ঠানগুলি দেখার পর কল করুন একদম ডাইরেক্টলি, যে হ্যাঁ আপনার যা প্রবলেম আছে সেটা কি সেখানে সারতে পারে, কোনো উপায় আছে, একদম কথা বলে তারপর আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট। না হলে কোনো লাভ নেই, কারণ টিভিতে বিজ্ঞাপন অনেক দেখানো হয়। বিজ্ঞাপন হলেই যে বিশাল বড় ডাক্তার হয়ে আমি কোথাও বলছি না, কিন্তু ঠিক না, আমিও সব রোগ সারাতে পারি না, কারণ সব রোগ নিয়ে তো পড়াশোনা করিনি। ডাক্তারি পড়া মানে তো সব অসুখ নিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, বাট যেগুলো আমি ডাক্তারি করি মানে যেগুলো নিয়ে পড়াশোনা করেছি সেগুলোর উপরেই ট্রিটমেন্ট করি, সেগুলোর উপরে কাউকে হাত লাগাতে দেবো না, একদম অ্যাসিওরেন্স। কিন্তু সেগুলো বাদ দিয়ে অনেক আনকমন ডিজিজ আছে, সেগুলো নিয়ে আসলে না আমার কাছেও সারবে না, ঠিক না? কারণ একটা মানুষের পক্ষে, একটা ডক্টরের পক্ষে সমস্ত রোগ সম্বন্ধে পড়ে আসা সম্ভব নয়। আমি যে গুটি কয়েক রোগের ট্রিটমেন্ট করি, যেগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করি, দীর্ঘদিন অনুষ্ঠান করে আসছি, সেই রোগগুলো নিয়ে, সেই অসুখগুলিকে নিয়ে যেগুলো আমরা বা আমাদের ইউনিট ট্রিটমেন্ট করে থাকে,
তাহলে আপনি সেগুলো নিয়ে যোগাযোগ করুন। ডাক্তার প্রচুর পাবেন, বাজারেও চায়ের দোকান প্রচুর, সব দোকানে চাটা কিন্তু ভালো হয় না। চাটা হয় ঠিক কথা, কিন্তু চায়ের স্বাদ বলে তো একটা জীব বোঝে, তাই বিচার করার দায়িত্বটা কিন্তু আপনাদের। মিডিয়ায় শো অনেক হবে, টিভির পর্দায় অনেক কিছু দেখবেন, তাহলে সব কিছু আপন করে নেওয়া যায় না। আপনাদের বিচার বুদ্ধি দিয়ে আপনি ভেবে দেখুন না যে হ্যাঁ কোথায় যাওয়া যেতে পারে। ঠিক একটু আগেও তো শুনলেন কোনো এক দিদি ফোন করেছিল, আমাদের জেবি রায় কলেজে দীর্ঘ 4 বছর ধরে ট্রিটমেন্ট করছেন। তো জেবি রায় কলেজ আমাদের পশ্চিমবাংলার একটাই সরকারি আয়ুর্বেদিক কলেজ। এখন কোন ডাক্তার দেখছে? তাহলে ঘুরে ফিরে প্রশ্নটা সেখানে। এখানে কলেজের দোষ দিতে পারি না তো, কলেজের সব স্টুডেন্ট তো আর সমান হয় না, কেউ একজন ফার্স্ট হয় আর একজন কেউ ফেল করে বা লাস্ট হয়। তাহলে সেখানে যাওয়া মানেই যে কলেজের নাম প্রচুর বলে সেখানে স্টুডেন্টরাও সবাই ভালো না, কখনোই না। স্কুলের নাম অনেক বড় নাম করা স্কুল, তাহলে সব স্টুডেন্টরা কি সেখানে ব্রিলিয়ান্ট? নো। তাই সব ডাক্তারও ভালো হতে পারে না। এবার ভালো ডক্টর আপনি যখন দেখছেন সেখানে কাজ হচ্ছে না, লিভ দ্যাট, চেঞ্জ করুন ডক্টর। আপনার তো সেই স্বাধীনতা আছে, আপনার শরীর, আপনার অসুখ, আপনার যখন ডক্টর সারাতে পারছেন না 3 মাস, 6 মাস, 1 বছর, না আর ওয়েট করা যায় না। 1 বছর পরে যখন সময় দেওয়া হয়ে গেছে, তাতেও যখন দেখছেন কিনারা করা যাচ্ছে না, আর তাহলে সেই ডক্টরের কাছে ট্রিটমেন্টটা হবে না। নীরবে প্রস্থান করুন। অনেক ডাক্তার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডক্টর আছে, যোগাযোগ করুন, যান সেখানে, নিশ্চয়ই সারবে। আরে বাবা, সারা জীবনে একটাই তো কাজ আমাদের, ভালো খাবো আর সুস্থ থাকবো, আর তো কোনো কাজ নেই, ঠিক না? এই শরীরটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি তো বাঁচবেনই না, আমরা তো বাঁচবই না। তাহলে বাঁচার জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে। এই যে কষ্ট করে রোজগার করি কিসের জন্য? টাকা ব্যাংকে জমাবার জন্য না গলায় মোটা মোটা সোনা চেন ঝোলাবার জন্য? না, শরীরটাকে সুস্থ রাখার জন্য। তাহলে এই শরীরটাকে সুস্থ রাখতে হলে এই বিচারটা তো আপনাকেই করতে হবে, আপনার শরীর তো, ঠিক না? তাই টিভির বিজ্ঞাপন দেখেই সবসময় যে দৌড়াতে হবে আমি কোথাও বলে দিইনি। যেখানে অনুষ্ঠান দেখছেন বলেই আমাদের চেম্বারে চলে আসুন। আপনি একদিন নয় 30 দিন শো দেখুন, আরো অন্যান্য ডক্টরদের শো দেখুন, তাদের সঙ্গে কথা বলুন। যদি মনে হয় যে হ্যাঁ, রিপোর্ট দেখার পরেও তিনি যদি অ্যাসুরেন্স দেন যে হ্যাঁ এখানে সারানো যেতে পারে, যান। আপনার জন্য তো অবারিত তার সব জায়গায়, কিন্তু সঠিক জায়গায় যান, ভুল জায়গায় না। কেমন? আবার অনেক সময় দেখা যায় স্যার যে ঘুরতে যাওয়ার ব্যাপারে অনেক সময় ছোট শিশু থাকে বা ছোট বাচ্চা কোনো ফ্যামিলিতে, তাকে নিয়ে ঘুরতে যেতে গেলে একটা প্রবলেম দেখা যায় কি বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম থাকে, তো ঘুরতে একটা আবহাওয়া পরিবর্তনে তাদের উপর একটা এফেক্ট পড়ে কি হুট করে সর্দি লেগে যাওয়া বা ঠান্ডা লেগে যাওয়া, তার থেকে নিউমোনিয়া বা কোল্ড অ্যালার্জি দেখা যায়। তো এই ক্ষেত্রে কি প্রতিকার? ভালো করে প্যাকিং করে নিয়ে যাবে বাচ্চাকে, সেটা বাবা মার দায়িত্ব, বাচ্চার দায়িত্ব না। আপনার বাচ্চার কোল্ড অ্যালার্জি আছে, আপনি নিশ্চয়ই কাশ্মীর বেড়াতে যাবেন না। আপনার ছেলের এমন হাঁপানি টান উঠবে যে ওখানে হসপিটালেও নিয়ে গিয়েও কিছু হবে না, তাই না? তাহলে সেটা বাবা মার দায়িত্ব। যখন বাচ্চাকে নিচ্ছেন, ছোট বাচ্চা, তার সুইটেবল জায়গা চুজ করুন, কোথায় গেলে ঠান্ডা লেগে যাবে না বেশি করে। নর্মাল অনেক জায়গা আছে, কাশ্মীরেই যেতে হবে। আর আপনার বাচ্চার কোল্ড অ্যালার্জি, সর্দি কাশি হাঁচির রোগ তার, তাহলে গিয়ে ওখানে হাঁপানি টান হয়ে আপনি বিপদে পড়বেন, ঠিক? তাই সেই জন্য ওটা বাবা মার দায়িত্ব। আপনি কোথায় বাচ্চাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, ওটা বাচ্চার দায়িত্ব না। বেড়াতে যাও তো আনন্দ করার জন্য, সেখানে গিয়ে হসপিটাল ঘর করার জন্য কি, তাই না? তাই যাবার আগে চুজ করুন কোন জায়গায় যাবেন আপনি, ঠিক না? যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের বলবো আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আমাদের টিভিতে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করুন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। যে বন্ধুদের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি তারা কিন্তু এখন ফোন করে আমাদের সঙ্গে কথা বলতেই পারেন। আরও একবার বলবো স্যারকে কোথায় কবে পাচ্ছেন। আপনারা রবি, সোম, বুধ এবং শুক্রবার পাচ্ছেন দমদমে, তাছাড়াও শনি এবং মঙ্গলবার পাচ্ছেন শিশিরকুঞ্জতে স্টার মলের ঠিক বিপরীতে। এবং যারা ভাবছেন যে
কিভাবে কোথায় কবে পাবো এবং যাদের অনেক প্রশ্ন জানার তারা কিন্তু তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন টিভিতে দেওয়া যে দুটি নাম্বার রয়েছে সেই নাম্বার দুটিতে ফোন করুন এবং আরও বিশদে জেনে নিন। আমরা আলোচনায় ছিলাম শীতকাল নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে। আচ্ছা স্যার, এই যে শীতকালে যে আমরা ঘুরতে যাচ্ছি, পিকনিক করছি, তারপরে ফিরে এসে দেখা যায় যে একটা অসুস্থতা, মানে কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছি আমরা। এই যে এর জন্য মানে আগে থেকেই আমরা কি সতর্কতা অবলম্বন করতে পারি? কি ধরনের অসুস্থতা? অসুস্থতা মানে দেখা যাচ্ছে যে সেখানে কি পিকনিক মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার, তো সেখান থেকে এসে পিকনিক মানে খাওয়া দাওয়ার ব্যাপার, ঠিক আছে, তো সেখানে কোন খাবারটা সে বেশি খেয়েছে? খাবার বেশি খেয়েছে না মদ্যপান বেশি করেছে? একটা জায়গায় পিকনিক করে এসে শরীর খারাপ হয়ে যায় কে বলেছে? খাবারের থেকে যদি ছেলেমেয়েরা গিয়ে মদ গেলে বেশি করে, তাহলে তার শরীর খারাপ হবে না তো কি যারা নিয়ে গিয়েছিল তাদের হবে? আপনি আপনার প্রোটেকশন রাখলেন না, গলা অবধি নয়, চান করে ফেললেন মদে, মানে ভুলেই গেছেন কি রান্নার মেনু হয়েছিল, তাহলে তাদের শরীর খারাপ হবে না তো তার জন্য দায়ী কেউ না, কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক না? কারণ এখনকার দিনে ছেলে মেয়েদের ফ্যাশন হয়ে গেছে যে পিকনিক মানে ভাই ব্র্যান্ডটা কি আছে, হুইস্কি হবে না ভডকা, মানে আগে কি খাওয়া হবে সেই মেনুটা উঠে চুলোয়, মানে ওটা আগেকার দিনে ছেলে মেয়েরা পিকনিকে গেলে সুন্দর একটা চড়ুই ভাতের মানে মেনু হতো, যেটা সকালে টিফিন থাকবে একটা, দুপুরে সুন্দর খাওয়া দাওয়া, তারপর সন্ধ্যেবেলা একটু বেরিয়ে তারপর আসা সাইট সিন দেখে। এখন শুরু থেকেই বলছে না না চা কফি লাগবে না, ওই চা কফির গ্লাসে একটু ঢেলে দে ভাই। তো এরকম যদি পিকনিক হয় তা তাদের শরীর খারাপ করবে না? ওগুলোকে নিয়ে যাওয়া উচিত না। ওদের পিকনিক করার কি দরকার বাবা? বাড়ির ছাদে উঠে যাও, বসে পড়ো, ওদের রোজ পিকনিক, ঠিক না? তাই পিকনিক বলে আলাদা করে ওই ছেলে মেয়েগুলোর জন্য পিকনিক করে ঘোষণা করে লাভ নেই। তো যারা ভাবছেন যে এই শীতেও কোথাও কাছাকাছি বেড়াতে যেতে চান, বা কাছাকাছি না দূরে, অনেকেই দূরের প্ল্যানও থাকে, কাছের প্ল্যানও থাকে, তারা সময় থাকতে যান, ঘুরে আসুন, কারণ আবার একটা নতুন বছর আমাদের জন্য অপেক্ষা করছে। আর নতুন বছর পড়ছে মানে কিন্তু আমাদের আবার সেই ব্যস্ততম জীবনে, আবার সেই যান্ত্রিক সভ্যতা এবং নিজেকেও যন্ত্র বানিয়ে আবার লেগে পড়তে হবে নিজের কাজে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই যে আমরা এগিয়ে নিয়ে যাই নিজেকে প্রতি মুহূর্ত, কারণ এগিয়ে যাওয়াই জীবন। তো আমরা আমাদের আলোচনায় থাকবো এবং অবশ্যই আপনাদের সঙ্গেও অনেক কথোপকথন বাকি আছে, অনেক আলোচনা বাকি আছে। ততক্ষণ নিয়ে নেব একটি ছোট্ট বিরতি বিজ্ঞাপন, ফিরে আসছি আবার বিরতির পর। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। কারণ মাথায় থাকতে হবে তো, ঘন্টা 2-1 মতো তো থাকতে হবে। তারপর আবার দুপুরে যে শ্যাম্পুটা দেওয়া হয়েছে শ্যাম্পুটা মেখে আবার ওয়াশ করে ফেলতে হবে। এই জন্যই যে রাতে আবার ওই লোশনটা দেবার আছে, ওই জন্য শ্যাম্পুটা দুপুরে করতে হবে। আর স্যার যদি চান করার পরে দিই কি তেলটা? না, হবে না। আর প্রত্যেকদিনই দেবো স্যার? আর বলছি স্যার, আমার বাবার জন্য বলছি, আমার বাবার পায়ের তলায় ফেটে ফেটে কালো কালো হয়ে যাচ্ছে। ওটা সোরিয়াসিস, পাম সোরিয়াসিস বলা হয়। ফেটে যাচ্ছে আর কালো কালো হয়ে যাচ্ছে স্যার, কি কোনো কিছু ওষুধ? ওটা যেদিন আসবে সেদিন ওষুধ নিয়ে যাবে বাবার। আমি ওষুধের যে নাম বলবো তুমি বাজারে নাও পেতে পারো, কারণ ওটা গরম করে চামচে গরম করে নিয়ে ওটা রাতের বেলা লাগাতে হবে। আপনার ওখানে দমদমে যে ওষুধটা ক্রিমটা স্যার, তখন যদি বলে দিন তা একবারই নিয়ে নেবো। চরণ কমল, চরণ কমল ক্রিমটার নাম। ওটাকে গরম করে নিয়ে লাগাবে চামচে করে। ঠিক আছে। এই মুহূর্তে আরো কেউ আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো,
নমস্কার ডাক্তারবাবু। একটু জোরে বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ওয়াইফের সুগারটা 102 আছে, কিন্তু ক্রিয়েটিন 2.17। কি ক্রিয়েটিনাইন? হ্যাঁ, ক্রিয়েটিনটা 2.7 কি? হ্যাঁ, 2.7টা কি? ক্রিয়েটিন 2.17। মানে কিডনি যে ক্রিয়েটিনাইন সেটা 2.7। 2.17 ক্রিয়েটিন। কিওটিন বলে কিছু হয় না, ওটা ক্রিয়েটিনাইন। যদি ক্রিয়েটিনাইন হয় তাহলে কিডনিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, সবই কিডনিটা খারাপ হচ্ছে, এখনো পুরো খারাপ হয়নি। ঠিক আছে, ওই জন্যে ভালো ডাক্তার দেখান, না হলে বিপদে পড়ে যাবেন। যদি আবার ডায়ালিসিস শুরু হয়ে যায়, মানে ক্রিয়েটিনাইন বাড়তে বাড়তে যদি 5 পার করে ফেলে, তাহলে তাকে ডায়ালিসিস করতে হবে। আর তাই ডায়ালিসিসে যাতে যেতে না হয় সেজন্য ভালো ডাক্তার দেখান, যা তারা ক্রিয়েটিনিন যারা কমাতে পারে। কেমন? ওকে। নাহলে কিডনি দুটো আর কদিন পর বাবা ফেল হয়ে যাবে, ড্যামেজ। কিডনি ড্যামেজ হয়ে গেলে মহা বিপদ বাবা, একদম নাস্তানাবুদ অবস্থা হয়ে যাবে। নেক্সট চলো। হ্যাঁ বলুন। বলুন। হ্যালো, বলুন। ডক্টর সেন বলছেন স্যার? হ্যাঁ হ্যালো, বলছি। বলছিলাম স্যার, আমার মানে আমি আপনার সাথে একটু সাক্ষাতে কথা বলতে চাই। তাহলে চেম্বারে চলে আসবেন। না, সেটা হচ্ছে কি, আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। সেই চেম্বারে যাব, কোন চেম্বারে গেলে আপনার সাথে একটু সময় নিয়ে কথা বলতে পারবো? আমার বাড়ি জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে তো নিশ্চয়ই আর কলকাতায় আসবেন, আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাবেন। শিলিগুড়ি যাবো স্যার? শিলিগুড়ি চেম্বার আছে তো। ঠিক আছে, 9 তারিখ ডেট আছে, 9 তারিখ। আপনার প্রোগ্রামটা আমার মিসেস খুব সবসময় দেখে। শিলিগুড়ি যাবার নেক্সট মান্থে 9 তারিখ ডেট আছে, 9। হ্যালো স্যার, আপনার প্রোগ্রামটা আমার মিসেস সবসময় দেখে। আমি ওই প্রোগ্রাম দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি আপনার সাথে, মানে আমার খুব ভালো লাগে আপনাকে। ঠিক আছে, 9 তারিখ আসুন, শিলিগুড়ি চেম্বারে দেখা হবে, কথা হবে। আরো কেউ আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। নেক্সট। হ্যালো 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 হ্যালো, বলুন। নমস্কার, ডাক্তারের সঙ্গে কথা বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমার সমস্যাটা হচ্ছে আমার মুখে বা শরীরে অনেক ব্রণ বেরায়, এবং আর যখন আমি রোদে বেরোই তখন আমার মানে মুখে রংটা কালো হয়ে যাচ্ছে। আমি একটু ফর্সাই, কিন্তু যখনই রোদে আছি তখনই কালো হয়ে যাচ্ছে। মানে এই প্রবলেমটা কেন হচ্ছে? রোদ্দুরে বেরোচ্ছে বলে? একদম প্রাইভেট টিউশনে যাচ্ছি বা খেলতে বেরোচ্ছি তখনই। হ্যাঁ, তার জন্যই তো ট্রিটমেন্টের দরকার। রোদ্দুরটা নিতে পারছে না তোমার স্কিন। আচ্ছা, সানগার্ড যে ক্রিমগুলো আছে, সানগার্ড ক্রিম ইউজ করো, তাহলেই হবে। মানে ওটা রোদটা সাপোর্ট করছে না স্কিনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেরই তো রোদে সান অ্যালার্জি আছে তো, সানলাইট। আচ্ছা, তা সেইটা সবার স্কিন নিতে পারে না, তো ট্যান পড়ে যায় অনেকে। ঠিক আছে। আর আমার খুব মানে গ্যাসের রোগ আছে, মানে অনবরত গ্যাস হচ্ছে। পেটটা ক্লিয়ার নয় বলেই তো তোমার ব্রণ হয়। তোমার পেটটাকে তো ঠিক করতে হবে না? বুঝতে পারছি। ব্যাস, এটাই হচ্ছে আসল কথা। জলটা বেশি খেতে হবে, আর পটিটা যাতে ক্লিয়ার হয়, গ্যাস অম্বল যাতে না হয়, তার জন্যই ট্রিটমেন্টটা করতে হবে। পেট সারি ভালো, নাহলে আরো বিচ্ছিরি দেখতে হয়ে যাবে। ব্রণ তৈরি হয় লিভারের জন্য, লিভারের দোষে। লিভারটা সাপোর্ট দিচ্ছে না, আজে বাজে খাওয়া হচ্ছে, ফাস্টফুড, দুধ চা বা তেল খাবার, এরম জাতীয় কিছু যাচ্ছে, যেটা লিভার নিতে পারছে না। লিভার নিতে পারছে না বলেই স্কিনও নিতে পারছে না। ঠিক আছে, তো সেই জন্য ফুড চার্টটা দরকার আছে, আর লিভারটাকে একদম ফ্রেশ করার দরকার আছে ট্রিটমেন্টের। ওকে, আচ্ছা, ধন্যবাদ ডক্টর। নমস্কার, কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি সুধাংশু বক্সি বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আমার মেয়ের বয়স এখন 1.5 বছর। ওর প্রথম থেকেই পায়ের হাঁটুর নিচে পাটা খুব খরতসে, মানে রাফ ভাব
ভাবটা আছে, শীত হোক আর গ্রীষ্ম হোক। মানে আমার মেয়ের এখন 1.5 বছর বয়স, কিন্তু ওই পায়ের রাফনেস ভাবটা এখনো যাচ্ছে না। মানে ওটা কিসের জন্য? নিমবাতি তেল ব্যবহার করেন। নিমের বীজ থেকে একটা তেল তৈরি হয়, ওটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। নিমবাতি তৈলটা স্নান করার পরে আর ঘুম থেকে উঠে দিনে 2 বার করে বাচ্চার পায়ে লাগাতে থাকুন, তাহলেই হবে। আচ্ছা, কি নাম বললেন স্যার? নিমবাতি তৈল। নিমবাতি তৈল, আচ্ছা, ওইটা মাখালেই হবে স্যার। ঠিক আছে। শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কারণ আবার ত্বকের সমস্যা, তো সমস্ত সমস্যা থেকে মুক্তি আপনি পেতে পারেন, তবে তার জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কিন্তু পরামর্শ নেওয়া প্রয়োজন। আরও এক দর্শক বন্ধু আমাদের সঙ্গে আছেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমি আপনাকে দেখাইছিলাম ওই শিলিগুড়িতে, কিন্তু আমার অনেকগুলো ওষুধের দাম তো, কিন্তু আমি অতগুলো ওষুধ থেকে 1 মাসে কিনতে পারবো না। সেটা চেম্বারে এসে জানাবেন। চেম্বারে বলবেন, সিলেক্ট করে দেবো। হ্যাঁ, ওটাকে সিলেক্ট করে দেবো, তারপরে ওটা। আচ্ছা, তাহলে সামনের মাসে দেখাবো 9 তারিখ। হ্যাঁ, আচ্ছা, ওকে। আরো কেউ আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে, ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কথা বলুন। লাইনই পাচ্ছি না। লাইন পাও না? ওই টিভি লাইভ হচ্ছে তো, লাইভ হচ্ছে তো। হ্যাঁ লাইভ হচ্ছে, আজকে তো পেয়ে গেছেন। টিভির ঘর থেকে বাইরে আসুন। হ্যাঁ, টিভির ঘর থেকে বাইরে এসে কথা বলুন। সেই লাইন পাচ্ছি না বলেই তো বলছি। হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। ফোন করেছি আমি সেদিনকে, আপনি সর্দি কাশি অনেকদিন ধরে যদি না সারে, প্রচুর অনেকদিন বহুদিনই হচ্ছে, সেটা যদি না সারে, তাতে আপনি একটা অ্যালার্জি ওষুধের নাম বলেছিলেন, সেইটা জানবার জন্য আমি ফোন করেছি। বহুদিনই সর্দি কাশিতে ভুগছি খুব। অ্যান্টিডট 10 ml করে দিনে 2 বার গরম জলে। খাঁচির ওষুধ খান, ভালো হবে না। অ্যালার্জি ওষুধ না, যাদের অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, তারা অ্যালার্জির ওষুধ না খেলে ওই সর্দি কাশি কোনোদিন ছাড়বে না। ঠিক আছে? ওষুধটার নাম অ্যান্টিডট। অ্যান্টিডটটা গরম জলে খাবেন। জানবার জন্য আমি করছি যে অ্যান্টিডট, শুনতে পেয়েছেন? অ্যান্টিডট, হ্যাঁ, ওটা গরম জলে 10 ml করে, হ্যাঁ, 2 বার খাবেন। নেক্সট। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন। বলছি, আমি তো সেই অর্থকোড়ার রসটা খাচ্ছি, ওর সঙ্গে সেই অ্যালোভেরা জুসটা খেলে কেমন হবে স্যার? খাওয়া যায়। অ্যালোভেরা সবার জন্য, সব মানুষের জন্য। লাগাবো না খাবো? খাবেন। খাবো? হ্যাঁ। কবার স্যার? এই গোটা শীতকালটা খান। পৃথিবীর সেরা ভিটামিন সি, অসাধারণ রেজাল্ট। যেমন স্কিনের গ্লো থাকবে, তেমন লিভারে ঠিক থাকবে, অ্যালার্জিকে দূর করে দেয়, প্রচুর কাজ। অ্যালোভেরা মানে সারাদিনে আমি আপনার ফাংশন বুঝিয়ে উঠতে পারবো না, এত কাজ আছে। ঠিক, মানে ঘৃতকুমারী বাংলা, সর্বঘটের কাঁটালি বলা হয়। অ্যালোভেরা তো ওটা খেতে পারেন পরিবারের সবাই, কোনো অসুবিধা নেই। খালি যাদের সর্দি কাশির ধাত আছে তাদেরকে একটু গরম জলে দেবেন, যাদের নর্মাল তারা ঠান্ডা জলে খাবে। ওকে। আরো কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলুন। আপনি? 40 বছর বয়স, তো তার ফেড্রোমাসিসের প্রবলেমে ভুগছেন। কিসের? ফেড্রোমাসিস মানে ওই ব্রেস্টে, মানে ওটা ফাইব্রোডেনোমা বলা হয়। ফাইব্রোডেনোমা। তো সেটা সারাদিনে মানে ডাক্তারকে দেখিয়েছিলাম এখানে এগরাতে ডাক্তার, তো অপারেশন করতে বলেছে। অপারেশন না, মেডিসিন দিয়েছে যেটা,
এবং মেডিসিন মাসে 3000 টাকার মেডিসিন খায়। তো এখন আমি যেটা জানতে চাইছি আপনাদের কাছে কিছু উপায় আছে নাকি? আমাদের কাছে ওষুধের উপায় আছে। ওষুধ ছাড়া আর কি দেবো বাবা? আপনাদের মেডিসিন কোনো আছে তো? হ্যাঁ, তা মেডিসিন ছাড়া আপনার কি মনে হয় আমি এখান থেকে কোনো তাবিজ কবজ নুন পোড়া তেল পোড়া বলছি? মেডিসিনইতেও তো হবে রে বাবা, আর কি দেবো আপনাদের? আপনাদের এখানে কাছাকাছি চেম্বার মানে পটাশপুর, তাই তো? পটাশপুর আছে, এদিকে কালিকাপুর আছে, চন্দ্রকোনায় আছে। এগুলা থেকে পটাশপুর কাছে আছে। এগুলা থেকে পটাশপুরের ডেট এই সামনে আছে বোধহয়, এই নেক্সট মান্থের ফার্স্ট উইক করে ডেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো কেউ আছেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমি দেউলটি থেকে বলছি, শিবানী বৈরাগী। ও দেউলটি, ও দি, আচ্ছা হ্যাঁ বলুন। বলছি আমার নাতনি তো আপনার পেশেন্ট, মানে দেখাচ্ছে 3 বছর বয়স, ওকে আপনি অ্যালার্জি টেস্ট করতে ভিটামিন B12, বলছি পরীক্ষা করে কি পেশেন্টকে নিয়ে যেতে হবে না রিপোর্টটা নিয়ে দেখালেই হবে? না না, রিপোর্টটা নিয়ে আসুন, পারলে যদি বাচ্চা আসতে পারে নিয়ে আসতে পারেন। আসলে ঠান্ডা পড়েছে তো, ওর এমনিতে সর্দি দাঁত একটু বেশি, ভালো করে প্যাকিং করে নেবেন। প্যাকিংটা ভালো হলেই তো হবে। ঠান্ডা আর কি ঘরে ঠান্ডা নেই আপনার? ঘরে কি সব গরম? ঠান্ডা তো ওখানে হবে বাবা। তাহলে বলছি শ্যামপুরে কি আপনি 19 তারিখে বসছেন? এই সামনের বৃহস্পতিবারে ডেট আছে। আচ্ছা, ওটাই জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। আমাদের আজকে হাতের সময় প্রায় শেষ, তবুও এই যে এই সময়টা, এই সন্ধেবেলা আপনাদের সঙ্গে লাইভে আসা এবং আপনাদের সঙ্গে আমাদের যে সরাসরি কথা বলা, এই সরাসরি কথা বলাটা যে কতটা জরুরি, কারণ সরাসরি কথা বলি বলেই প্রতিদিন কিন্তু আমরা লাইভে আসি আর এই সময়টা কাটাই আপনাদের সঙ্গে। তো আমাদের আজকের আলোচনা ছিল ঘুরতে যাওয়া নিয়ে। আপনারাও ঘুরতে যান, ভালো থাকুন সকলে। আমাদের সময় বলছে আজ বিদায় নিতেই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।